ছোট একটা মফস্বল শহরের কথা বলছি। ঢাকা থেকে খুব বেশি দূরে নয় শহরটা, কিন্তু তবু কেমন যেন শান্ত একটা নীরব ভাব রয়েছে জায়গাটায়। হইচই নেই, মানুষজনের খুব একটা ভিড় নেই। ভিড় নেই বলাটা হয়তো ঠিক হলো না, মানুষজন এ শহরে কম নেই, কিন্তু তবু যথেষ্ট মানুষ থাকা সত্ত্বেও কোনো একটা অদ্ভুত কারণে শহরটাকে খুব নিরিবিলি মনে হয়, যেন এখানে উত্তেজনাকর কোনো কিছু ঘটতেই পারে না। আসলে এই শহরের মানুষগুলো খুব শান্তশিষ্ট। চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধ যে এখানে হয় না তা নয়, সবকিছুই হয়, কিন্তু এখানকার মানুষজনের ওপর হয়তো এগুলোর সেরকম প্রভাব নেই। সাদামাটা একরকম জীবনযাপন করে চলেছে এখানকার মানুষগুলো। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত লোকজনের সংখ্যাই এখানে বেশি। সারাদিন পরিশ্রম করে টাকা রোজগার করে দিন শেষে শান্তিতে এরা ঘুমোতে যায়। তবু যথেষ্ট মানুষ থাকা সত্ত্বেও কোনো একটা অদ্ভুত কারণে শহরটাকে খুব নিরিবিলি মনে হয়, যেন এখানে উত্তেজনাকর কোনো কিছু ঘটতেই পারে না। আসলে এই শহরের মানুষগুলো খুব শান্তশিষ্ট। চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধ যে এখানে হয় না তা নয়, সবকিছুই হয়, কিন্তু এখানকার মানুষজনের ওপর হয়তো এগুলোর সেরকম প্রভাব নেই। সাদামাটা একরকম জীবনযাপন করে চলেছে এখানকার মানুষগুলো। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত লোকজনের সংখ্যাই এখানে বেশি। সারাদিন পরিশ্রম করে টাকা রোজগার করে দিন শেষে শান্তিতে এরা ঘুমোতে যায়। অযথা ঝগড়া বিবাদ বা অনর্থক ঝামেলা একেবারেই পছন্দ করে না এই এলাকার মানুষজন। নিরিবিলি এই শহরটায় যখন থেকে দায়িত্ব নিয়ে এসেছেন পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম, তখন থেকে এমনটা দেখে আসছেন তিনি। খুব বেশি দিন হয়নি তিনি এখানে বদলি হয়ে এসেছেন, কিন্তু এসেই একরকম প্রেমে পড়ে গেছেন জায়গাটার। পুলিশের চাকরি পড়ে গেছেন জায়গাটার। পুলিশের চাকরিতে কত রকম জায়গায় তো তাকে দেখতে হয়েছে। মারামারি, খুনোখুনি, জমি জিরাত নিয়ে মামলা, মোকদ্দমা, এসব দেখতে দেখতে হয়রান হয়ে গেছেন তিনি। মানসিক প্রচন্ড অশান্তি তৈরি করে এসব খবর। এতদিন হয়ে গেছে পুলিশের চাকরিতে, তবু অপরাধের বর্ণনা শুনলে এখনো তিনি কষ্ট পান। যতক্ষণ না কেস সমাধান হয় আর অপরাধী শাস্তি না পায়, ততক্ষণ এক ধরনের অস্থিরতায় ভোগেন। কিন্তু এখানে আসার পর থেকে এমন অস্থিরতায় তাকে পড়তেই হয়নি। এই শহরটায় কেমন যেন একটা ঠান্ডা শীতল ভাব আছে। সারা শহর জুড়ে প্রচুর গাছপালা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। দিনের বেলাতেও শহরের বেশিরভাগ জায়গা অন্ধকার হয়ে থাকে, আর রাতের বেলায় তো কথাই নেই। ঢাকা বা অন্যান্য বড় বড় শহরের মতো এখানকার মানুষের রাত জাগার অভ্যেস নেই একেবারেই। 9টা বাজতে লোক থাকে না তখন। পাকা রাস্তাঘাট আর পাকা বাড়ি না থাকলেও এলাকাটাকে গ্রামই হয়তো বলা যেত। জাহিদুল ইসলাম এখানে আসার পর থেকে সেরকম কোনো কঠিন কেস পায়নি। বেশিরভাগই চুরি, ডাকাতি টাইপের মামলা। এলাকাটা সম্পর্কে খুবই ভালো একটা ধারণা হয়ে গেছিল তার মনে। কিন্তু হঠাৎ একদিন যা ঘটল। স্যার, আজকের পেপারটা দেখেছেন? দেখলাম তো, কিন্তু শুধু আজকের বলছেন কেন? প্রতিদিনই তো কিছু না কিছু লেগেই আছে। যাই বলেন স্যার, আজকের ব্যাপারটা ভয়াবহ বেশ। সকালে ঘুম থেকে উঠেই এই নিউজ, একেবারে মাথা খারাপ অবস্থা স্যার। দেশটা সত্যি যে কোন দিকে যাচ্ছে বলা আসলে খুবই মুশকিল। টপ লেভেল থেকে শুরু করে লো, এভরি স্টেজ ইজ ফুল অফ করাপশন। মাঝে মাঝে বড়ই চিন্তায় পড়ে যাই, ছেলে মেয়েগুলোকে কোথায় যে রেখে যাচ্ছি, ওরা কি ভালোভাবে বাঁচতে পারবে? এভাবে ভাববেন না স্যার, তাহলে হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। স্যার, আপনার ছেলে দুটো তো মাশাআল্লাহ বেশ ব্রিলিয়ান্ট, ওদেরকে বিদেশ পাঠিয়ে দেন না। কিন্তু এটা তো কোনো সলিউশন না। নিজের দেশটা গোল্লায় যাবে আর ওরা বিদেশে সুখ করবে, এটা তো ঠিক না। এছাড়া কি আর কোনো উপায় আছে স্যার? এত বছর চাকরি করলাম, সবই তো দেখলাম, সব জায়গায় রক্ষকই ভক্ষক, কিছুই করার নেই। সবাই স্যার, সবাই, মানে শুধু পেপার পত্রিকায় আমাদের নামটা একটু বেশি বেশি আসে, এই আর কি। আপনার কি ধারণা এমনি এমনি আসে? না স্যার, তবে যতটা রটে ততটা কি ঘটে সেটা বুঝলাম, কিন্তু যত বটে তার কিছু তো বটে, সেটাও পাবলিক আমাদের পেশার লোকদের কাছ থেকে এক্সপেক্ট করে না। তবে যাই বলেন, এখানে বেশ শান্তিতে আছি স্যার। প্রতিদিন তো আর ইঁদুর বিড়াল দৌড় খেলতে হয় না। স্যার, এই মহিলা থানার সামনে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে। যতবার জিজ্ঞাসা করি কি হয়েছে, কথা কইতেছে না। কি সমস্যা? কি কথা কইতেছে না।
কি সমস্যা কি? আরে সমস্যা বলবেন তো, কান্না করলে তো আর সমাধান হবে না। আমার স্বামীর লাশ খুঁজে পাই না। কি লাশ খুঁজে পান না? কোথা থেকে? মানে লাশটা ছিল কই? আহ কান্না থামান, যা প্রশ্ন করছি উত্তর দিন। লাশটা কোথায় ছিল? আমাগো ঘরে। ঘর কোথায়? আমরা গরিব মানুষ স্যার, ওই রেল লাইনের ধারে বস্তির মধ্যে থাকি। দুম কইরা মানুষরা মইরা গেল, টাকা নাই পয়সা নাই, দাফন করুম কেমনে? তাই লাশটা ঘরে রাখা টাকা জোগাড় করতে গেছিলাম। আইসা দেখি। আচ্ছা আচ্ছা, থামেন থামেন, একটু শুনেন। আপনার স্বামী কি করতো? দুজনেই ভিক্ষা করতাম। আমরা গরিব মানুষ স্যার, টাকা পয়সা দিবার পারুম না স্যার। শুধু আমার স্বামীর লাশটারে খুঁজা দে। আচ্ছা আচ্ছা, থামেন, ঠিক আছে, আপনি যান, আমরা দেখি কি করা যায়। সালাম সাহেব, আপনি একটু জিডিটা লিখে ফেলুন তো। জি স্যার। এই আপনি আমার সাথে আসুন। আশ্চর্য তো, বুঝলাম না, লাশ কেন চুরি হবে? জাহিদুল ইসলাম একজন পরিশ্রমী আর সৎ পুলিশ অফিসার ছিলেন। নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হতেন না। এই ঘটনাটিকেও তিনি খুব গুরুত্বের সাথে নিলেন। সাধারণ একজন ছিন্নমূল মহিলারও অধিকার আছে ন্যায় বিচার পাবার। গরিব বলে তো তাকে অবহেলা করা যায় না। জাহিদুল ইসলাম ঘটনাস্থলে চলে গেলেন। শহরের এক কোনায়, যেখানে একেবারে হতদরিদ্ররা থাকেন, সেইখানেই এই ঘটনাটা ঘটেছে। মহিলাটি তখন সেখানে ছিল না। ভাসমান মানুষ, এদের কোনো স্থায়ী ঘরবাড়ি পর্যন্ত নেই। কখন কোথায় থাকে তার ঠিকই নেই। খোঁজাখুঁজি করতে করতে এক বুড়ি তাকে ডেকে দিল। জাহিদুল মহিলাটাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করলেন। সেদিন কি কি ঘটেছিল আর কোথায় ঘটেছিল, এসব ব্যাপারে বিস্তারিত জেনে নিলেন তিনি। স্যার, স্যার, আমার স্বামীর লাশটা পাইছেন স্যার? না না, এখনো পাইনি। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। না, পান নাই। হায় হায়, মানুষটা আমরা সত্যিই দুঃখিত। আপনি একটু বলবেন কিভাবে ঘটলো ঘটনাটা? বিহানবেলা মানুষটা কইল তার নাকি তিয়াস লাগছে, বুকটা শুকাইয়া গেছে, ঘরে পানি আসিল না। আমি পানি আনতে চইলা যাই। কোথায় যান? ওই বস্তির ধারে ওই কলডায় পানি আইনা দেখি মানুষটা আর নাই, ধ্বংস হইয়া গেছে। পাশের ঘরের মানুষরা আমার কান্নান শুইনা ঝুইতে আসে। আমার হুশ ছিল না। পরে হেরাই কইল লাশ দাফন করন লাগবো। আমার কাছে তো টাকা টুকা নাই। বড় রাস্তার ধারে চাইয়া চিন্তা করে টাকা লইয়া ওই বড় রাস্তার ধারে একখান দোকান আছে না, চিরবিদায়, ওইখানে কাফনের কাপড় কিনবার গেছিলাম। দোকানদার বেড়ায় কই জানি গেল, মেলাক্ষণ আসিল না দোকানে। তাই বসে থাকলাম মেলা সময়। তারপর কাপড় আইনা দেখি কেউ নেই, লাশও নেই। আশেপাশের ঘরে কোনো মানুষ ছিল না? আমার দেরি হইতেছে দেখা হ্যাগো ঘরে গেছে, রাইত হয়ে গেছিল। ওদের জিজ্ঞাসা নজর রাখবেন, আর দেখুন উনাকে কেউ ফলো করছে কিনা। আর আপনি শুনেন, আপনি ভাববেন না, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সেদিন ফিরে এসে জাহিদুল অনেকক্ষণ ভাবলেন ব্যাপারটা নিয়ে। কেউ একজন ছিন্নমূল এই মানুষটার লাশ চুরি করে নিয়ে গেছে, কিন্তু সেটা কে হতে পারে? খোলা ফেলে রেখে যাওয়া হয়েছিল। আচ্ছা, এমন তো নয় যে কোনো শেয়াল কুকুর জাতীয় প্রাণী টেনে নিল। শহরের এক কোনায় গাছপালার অভাব নেই তা ঠিক, কিন্তু তাই বলে সেটা তো কোনো জঙ্গলও নয়। এত বড় একটা মানুষের লাশ টেনে নিতে অনেক বড় প্রাণীর দরকার। তাছাড়া শেয়াল কুকুর টেনে নিলেও লাশটা ট্রেস পাওয়া যেতে পারে। খুব দূরে নিশ্চয়ই নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু এখানে দেখা যাচ্ছে লাশটা যেন বেমালুম গায়েব হয়ে গেছে। একটা আস্ত মানুষকে বেমালুম গায়েব করা সম্ভব শুধু দুটি প্রাণীর পক্ষে?
যদি কোনো অজগর সাপ আস্ত সেটাকে গিলে ফেলে, অথবা কোনো মানুষ সেটাকে চুরি করে। কিন্তু একটা মানুষ কেন এত কিছু থাকতে লাশ চুরি করবে? জাহিদুল ইসলামের মনে পড়ে গেল অনেক আগের একটা কথা। তখনও তিনি পুলিশ হননি, পড়াশোনা করছিলেন। খুব বেশি বয়সও নয় তখন তার মামা ছিলেন একজন সাংবাদিক। ক্রাইম বিটের রিপোর্ট করতে নানা জায়গায় ঘুরে বেড়াতেন, আর কত অদ্ভুত গল্পই না বলতেন। আজকে জাহিদুলের যে অবস্থান গড়ে উঠেছে তার পেছনে অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজ করছে তার এই মামা। মামার কাছে গল্প শুনে শুনে অপরাধকে ঘৃণা করতে শিখেছিলেন তিনি। অবচেতন মনে তখন থেকেই তার মধ্যে গড়ে উঠেছিল এইরকম পেশায় আসার ইচ্ছা। আজকে তার একটা অনুসন্ধানী মন গড়ে তোলার পিছনে এই মামার অবদান অনেক। তো এই মামাই একবার ভয়ঙ্কর সাইকো ধরা পড়েছিল তখনকার পুলিশের হাতে। সে শুধু মৃত মানুষ চুরি করত। চুরি করে সে লাশ কেটে কলিজা বের করে খেত। উফ, রাতের বেলা কবরস্থানে ঢুকে চুপি চুপি কবর খুঁড়ে লাশ বের করে নিত। এরপর সে লাশের কলিজা বের করে খেয়ে নিত। জাহিদুল ইসলামের গা গুলিয়ে উঠল। এরকম একটা আস্ত শহরে এমন কিছু ঘটবে না, ভাবাই যায় না। কিন্তু কি রহস্য থাকতে পারে এরকম চুরির পেছনে? লাশটা কে নিয়ে গেল আর কেন নিয়ে গেল? আশ্চর্য। এই ঘটনার পরে সপ্তাহখানেক কেটে গেছে। জাহিদুল ইসলাম কিছু সরকারি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেকেন্ড অফিসার হারুনুর রশিদের কাছে খবর নিয়েছেন যে লাশটার কোনো খোঁজ পাওয়া গেছে কিনা। সেদিন একটু ফ্রি থাকায় ভাবলেন জিপটা নিয়ে শহরে একটু চক্কর দেওয়া যাক। সেই মহিলার খোঁজও নেওয়া হবে, আবার শহরের নজরদারিও করা হবে। তো যেই ভাবা সেই কাজ। জিপটা নিয়ে প্রথমেই গেলেন সেই গরিব এলাকাটায়। কিন্তু তিনি বুঝতে পারেননি সেখানে গিয়ে তাকে এতটা হৃদয় বিদারক পরিস্থিতিতে পড়তে হবে। এই, আপনারা একটু শুনুন, একটু জায়গা দেন। সকাল থেকে কিছু খায়নি স্যার, মোর সোনা কানে দাও। আমার সোনা রে, আমার মানিক রে, তুই খুঁজে গেল রে মা। শুনেন, এই থামেন একটু, আপনারা শুনেন। এখানে কি হয়েছে একটু বলবেন কেউ খুলে? স্যার, এই মহিলা তার মাইয়ারে খুঁজে পাইতেছে না। কখন থেকে? এই মহিলা তার মাইয়ারে খুঁজে পাইতেছে না। কখন থেকে? এই কিছুক্ষণ আগেই জানছি। আরে আপনার জানার কথা বলছি না, এই মহিলা কখন জানলেন যে তার মেয়ে নেই? একটু আগেই কামে গেছিল, মাইয়ারে 5 টাকা দিছিল পাউরুটি খাওয়ানোর লেগা। 5 টাকা নাকি ঘরেই আছে, মাইয়া নাই। মেয়েটার বয়স কত? কইতে পারি না। আচ্ছা, আপনি সরেন। এই যে আপা শুনেন, আপনাকে বলছি, আপনার মেয়ের বয়স কত? 15 বছর। 98 সালের বন্যার সময় হয়েছিল। ওর ভাগ্য ছিল আমাকে গরিব ঘরের চাঁদের আলো আছে। আমার শান্ত রে, তুই মোর মাও ছাড়ে খুঁজে গেল রে। আচ্ছা শুনেন, আপনার স্বামী কই? শুনছেন, আপনার স্বামী কোথায়? দিনাজপুরে আরেকটা বিয়া করেছে। সেদিন তো মোর বেটির নাম শেফালি। আর আপনার নাম কি? মোর নাম হাজেরা। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, দেখি কি করা যায়। মোর বেটিটা খুঁজে এনে দাও স্যার। মোর ছেলেটা ছাড়া মোর এই দুনিয়াত কেউ নাই স্যার। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি চেষ্টা করছি। প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে থানায় ফিরে এলেন জাহিদুল। মরা লাশ নয়, এবার চুরি যাচ্ছে জীবিত মানুষ। ব্যাপারটা খুবই সিরিয়াস। কোন মানুষ পাচারকারী কি এর সঙ্গে জড়িত? কিন্তু এই ঘটনার সাথে আগের ঘটনার কি কোনো যোগসূত্র আছে? একজন পাচারকারী তো জীবিত মানুষ ধরে নিয়ে যাবে, মরা লাশ নিয়ে সে কি করবে? তাহলে কি দুটি ঘটনার পিছনে আলাদা আলাদা অপরাধী চক্র কাজ করছে? কিন্তু দুটি অপরাধী একই এলাকায় ঘটেছে, তাও আবার খুব অল্প সময়ের ব্যবধানে।
এতে মনে হয় যেন একই লোক বা একই দলের কাজ। কিন্তু এই চুরির উদ্দেশ্য কি হতে পারে? এটা বুঝতে পারলেই অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। তিনি বুঝতে পারলেন এভাবে এগুলো কাজ হবে না। ধূর্ত অপরাধীকে ধরতে তাকেও কিছু চালাকি করতে হবে। শহরে কি ঘটছে না ঘটছে তার একটা সার্বক্ষণিক খবর পাবার জন্য জাহিদুল কিছু সোর্স লাগিয়ে দিলেন। সন্দেহজনক কিছু দেখলেই যেন এরা তাকে রিপোর্ট করে। স্যার ডেকেছিলেন? হুম, বসুন। যে হারুন সাহেব, আপনি তো বেশ অনেকদিন ধরে এই এলাকা আছেন না? হ্যাঁ, প্রায় 5 বছর। একই এলাকা থেকে পরপর 2টা অকারেন্স, আর দিনের ব্যবধানও কিন্তু অনেক কম। কেসটা বেশ জটিল মনে হচ্ছে। আমিও শুনেছি। আপনি চাইলে আমি ওই এলাকার পুলিশ কিন্তু অনেক কম। কেসটা বেশ জটিল মনে হচ্ছে। আমিও শুনেছি। আপনি চাইলে আমি ওই এলাকার পুলিশ নজরদারি করতে পারি। পুলিশ নয়, ছোট এলাকা, সবাই তো পুলিশদের চেনে। বাইরের সোর্সের কোনো ব্যবস্থা করতে পারবেন? অবশ্যই পারবো। কজন লাগবে বলেন? আপাতত 5 জন হলেই চলবে। তবে মাথায় রাখবেন যে কেউ যেন কোনোভাবেই সন্দেহ না করতে পারে। একেবারে বস্তির মানুষদের সাথে মিশে কাজ করতে হবে আপনার। আর আমার 24 আওয়ার্স এর রিপোর্ট চাই। ওকে স্যার, কোনো সমস্যা নেই, আমি আজই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। বেশ কয়েকদিন কেটে গেলেও সোর্সরা তাকে তেমন কোনো খবর দিতে পারল না। অবশ্য এর মধ্যে এমন কোনো দুর্ঘটনাও আর ঘটেনি। ছোট্ট শহরে মোটামুটি সবাই জেনে গিয়েছিল বাচ্চা চুরির ঘটনাটা, তাই সবাই সাবধান হয়ে গিয়েছে। নিজেদের বাচ্চা সামনে রাখছে, বিশেষ করে ওই গরিব এলাকাটার লোকজন। সেখানে এমন অনেক মানুষ আছে যাদেরকে কাজ করার জন্য খুব ভোরে বের হয়ে যেতে হয়। চাইলেও এসব দরিদ্র মানুষ নিজের সন্তানকে সবসময় চোখে চোখে রাখতে পারে না। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখানে অনেক বেশি। জাহিদুলও জানেন সেটা, আর তাই ওই এলাকার উপরেই বিশেষভাবে নজর রাখার তিনি ব্যবস্থা করলেন। এর মধ্যে একদিন এক সোর্স থানায় ফোন করে একটা খবর জানালো। ইদানিং নাকি কিছু মানুষের রহস্যময় আনাগোনা দেখা যাচ্ছে শহরের কিছু কিছু এলাকায়। ব্যাপারটা খুবই সন্দেহজনক। স্যার, স্যার 2টা টাকা দেন স্যার, আমি খোড়া মানুষ। খবর কি? আমরা 24 ঘন্টা নজর রাখছি স্যার। অবজারভেশন? এলাকায় অভাবে এখানকার লোকদের কানেকশন 3 জনের ঘর এরা ব্যবহার করে মাদক রাখার জন্য। তবে এরা সরাসরি যুক্ত নয় কাজের সাথে। গরিব মানুষ কিছু টাকা দেয় বলে ঘরটা ছেড়ে দেয় কিছু সময়ের জন্য। আপনি শিওর? ইয়েস স্যার। ওকে, তারপর ওই 3 জনকে নজরদারিতে রাখবেন। আর মাদক ব্যবসায়ীদের পরিচয় ইন ডিটেল চাই আমার। ওকে স্যার। নাও। আল্লাহ আপনার ভালা করুক। ভিক্ষা দেন গো ভাই, 2টা টাকা দেন। জাহিদুল ইসলামের মনে হলো তিনি হয়তো কিছুটা সূত্র পেয়ে গেছেন। মাদক ব্যবসায়ী, ঠিক, নিশ্চয়ই এই ঘটনার সাথে কোনো বড় চোরাচালানি দল যুক্ত থাকতে পারে। কিন্তু এদেরকে ধরতে হলে নির্দিষ্ট প্রমাণ তো দরকার, আরো বেশি তথ্য দরকার। তার জন্য আরো অনেক তদন্ত করতে হবে তাকে। গম্ভীর হয়ে তিনি হারুনুর রশিদের সাথে কিছুক্ষণ পরামর্শ করলেন। এরপর তাকে খুব গোপন কিছু ইনস্ট্রাকশন দিলেন। 4 দিন সকালের ঘটনা। সেদিন জাহিদুল অনেক ভোরে ঘুম থেকে উঠেছেন। মনটাও আজ তার বেশ ভালো। কেন যেন তার মনে হচ্ছে অপরাধীকে ধরার পথে তিনি বেশ এগিয়ে গেছেন। কতদিন আর তার হাত থেকে বাঁচতে পারবে এরা? তাই থানায় বসে আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছিলেন আর ভাবছিলেন জাহিদুল। এমন সময় হন্তদন্ত হয়ে ঢুকলো সেকেন্ড অফিসার হারুনুর রশিদ। স্যার, এখানকার কেন্দ্রীয় গোরস্থান থেকে আজ রাতের লাশ চুরি হয়েছে। হোয়াট? লাশ? আবারও লাশ? জি স্যার। রাত কটায় চুরি হয়েছে? তা জানা যায়নি স্যার, তবে আমি সকালে খবর পেয়েছি। আমাদের কেউ গেছে ওখানে? একটু আগে আমি সালাম সাহেবকে 2 জন কনস্টেবল সহ পাঠিয়েছি। গাড়ি বের করতে বলুন, এক্ষুনি বেরোবো। ওকে স্যার। তাজ্জব হয়ে গেলেন জাহিদুল। আবারও লাশ চুরি, আবারও লাশ চুরি। মাদক ব্যবসায়ীরা কেন লাশ চুরি করবে? নাকি তিনি প্রথমে যেমন ভেবেছিলেন 2টা আলাদা অপরাধী দলের কাজ? না, হিসেব মিলছে না।
তাড়াতাড়ি হারুনুর রশিদকে নিয়ে কবরস্থানে ছুটলেন জাহিদুল। এই শহরের কবরস্থানটা অনেক প্রাচীন আমলের, আকারেও বিশাল। লোকালয় থেকে একটু দূরে শহরের এক প্রান্তে কবরস্থানটা অবস্থিত, তাই পৌঁছতে একটু সময় লাগলো। ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই সেখানকার পাহারাদারের খোঁজ করলেন তিনি। এই লোকটি সবার আগে পুলিশকে ঘটনাটা জানিয়েছিল। এই এখানে আসেন। এখানকার পাহারাদার আপনি? জি স্যার, কখন দেখেছেন আপনি? ভোরবেলা রাউন্ড দেওয়ার সময় দেখছি স্যার। রাতে লাস্ট কয়টায় রাউন্ড দিয়েছিলেন? জি মানে রাতে লাস্ট কয়টায় রাউন্ড দিয়েছিলেন? জি মানে 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 করছেন কি? এই রাত 12টা। রাত 12টায়? আর সারাদিন কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? শরীরটা খারাপ আছিল তাই ঘুমাই পড়ছি। রেসপন্সিবল। রাত 12টা পর্যন্ত সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন? জি না স্যার, চাঁদের আলো আসছিল, আমি তোর জ্বালাইও দেখছি। আশেপাশে ফক ফকা, দুই একটা চামচিকা ছাড়া কোনো কাক পক্ষীও ছিল না, কোনো আওয়াজও পাইনি। ঘুমাচ্ছিলেন কই? ওই ঘরে। তা আপনার ঘরটা কোথায়? ওই যে স্যার গুরুস্থানের ওই মাথায়। তা আপনি কি কুকুর নাকি? জি না। তাহলে তো আপনার শোনারও কথা না। কুকুর হলো এত দূর থেকে শোনার একটা সম্ভাবনা ছিল। স্যার এখানে আর কোনো কুল কিনারা পাওয়া যাবে না, চলুন থানায় চলে যাই। এই কি জানো? কি লাশ চলে গেল? এবারে পাগল স্যার, এর কথা কানে নিন। বুঝছি বুঝছি। হারুন সাহেব চলেন, থানায় চলুন। জি স্যার চলুন। গম্ভীর হয়ে হারুনকে নিয়ে থানায় ফিরে যাবার জন্য রওনা দিলেন জাহিদুল। হারুনুর রশিদের মুখ সাদা হয়ে গেছে, মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে। জাহিদুল ভীতু নন মোটেই। তিনি নিয়ে থানায় ফিরে যাবার জন্য রওনা দিলেন জাহিদুল। হারুনুর রশিদের মুখ সাদা হয়ে গেছে, মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে। জাহিদুল ভীতু নন মোটেই। তিনি কোনো অলৌকিক ব্যাপারে বিশ্বাসও করেন না। তার নিশ্চিত ধারণা এর মধ্যে অন্য কোনো একটা ব্যাপার আছে। এমনকি তার কাছে মনে হচ্ছে ঘটনার জট কিছুটা খুলে যাচ্ছে। অনেক কিছুই তিনি এখন আন্দাজ করতে পারছেন। জিপ গাড়িতে যেতে যেতে হারুনের সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করার চেষ্টা করলেন জাহিদুল। স্যার বিষয়টা বেশ রহস্যময়, তাই না? ওই পাগলটার কথা শুনে বলছেন? তা না, মানে হুট করে কথা নেই বার্তা নেই একটা লাশ গায়ে, তার উপর পাগলটার কথাও একেবারে তো ফেলে দেওয়ার মতো না। অনেক সময় এরা অনেক কিছুই জানে। ছেলের সাথে বসে কি হরর সিনেমা দেখছেন নাকি ইদানিং? না সেরকম কিছু না। এইসব সিনেমাতেই হয়, রিয়েল লাইফে হয় না। আর পুলিশ কেসে তো একদমই হয় না। জি স্যার। এর পেছনে একটা বড় চক্র, রহস্যফস্য কিছু না, আর সবকিছুই মানুষের কাজ। And they are very united. বুদ্ধিমান অফিসার জাহিদুল মনে মনে কিছু ঘটনা আঁচ করতে পারছিলেন। থানায় ফিরেই তার কাছের কয়েকজনকে কিছু বিশেষ নির্দেশ দিলেন তিনি। খুব স্পেসিফিক কিছু জায়গার একটা বিশেষ ব্যাপারে খোঁজ করতে বললেন। একে একে সূত্রগুলো মিলে যাচ্ছিল। বেশ কয়েকদিন গোপনে তদন্ত করে তিনি অনেকগুলো তথ্য জানতে পারলেন। সব মিলিয়ে রহস্যটা একটা দিকে ইশারা করছিল এবং সেই পথেই তিনি এগোবেন ভাবলেন। এর মাঝে একদিন রাতে তার সোর্স তাকে ফোন করে আরো কিছু গোপন তথ্য দিল। একজন মানুষের ব্যাপারে খুব বেশি সন্দিহান হয়ে উঠলেন জাহিদুল। এই শহরেরই একজন মানুষ খুব বেশি সন্দেহজনক আচরণ করছে। যদিও তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু সোর্সের কথায় জাহিদুল নিশ্চিত হলেন এই লোক অবশ্যই কিছু না কিছু জানে। তাকে জেরা বলে ভেবে রাখলেন তিনি। কিন্তু জাহিদুল জানতেন না কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা। তখন প্রায় রাত 2টোর মতো বাজে। নিজের বিছানায় গভীর ঘুমে অচেতন হয়ে আছেন জাহিদুল। হঠাৎ
তার ফোন বেজে উঠল। হ্যালো। হ্যালো স্যার, আমি হারুন। সরি এত রাতে আপনাকে বিরক্ত করছি। ইটস ওকে, বলুন। স্যার, ওই গোরস্থান থেকে আবারও লাশ চুরি করার চেষ্টা করা হয়েছে একটু আগে। কি বলছেন? আপনি জেনেছেন কখন? এই তো একটু আগে জানলাম স্যার। ওই পাহারাদার ফোন করলো আমাকে, তবে চুরি করতে পারেনি, পাহারাদারে তারা খেয়ে পালিয়েছে। এবার বুঝলেন তো, এরা মানুষ, ভুট্টুত হলে তো আর পালাতো না। জি জি স্যার, আমরা এখন কি করব? আপনি কি বেরোবেন? গোরস্থানে তো একবার যাওয়া দরকার। বেরোবো তো অবশ্যই, তবে গোরস্থানে না। আমি জানি কোথায় যেতে হবে। পুলিশের জিপ আর আমরা এখন কি করব? আপনি কি বেরোবেন? গোরস্থানে তো একবার যাওয়া দরকার। বেরোবো তো অবশ্যই, তবে গোরস্থানে না। আমি জানি কোথায় যেতে হবে। পুলিশের জিপ আর দুজন কনস্টেবল নিয়ে দ্রুত হারুনুরকে হাজির হতে নির্দেশ দিলেন জাহিদুল। নিজেও তৈরি হয়ে নিলেন খুব দ্রুত। অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ভয়ঙ্কর কোনো অপরাধীর ব্যাপারে তথ্য পেলে কখনো উচিত নয় পরের দিনের জন্য অপেক্ষা করা, কিন্তু সেই ভুলটাই তিনি করে ফেলেছিলেন। আর দেরি নয়, জিপ গাড়িটি এসে পৌঁছতেই সবাইকে নিয়ে ছুটলেন একটা নির্দিষ্ট বাড়ির দিকে। হাতে নাতে প্রমাণ হয়ে যাবে তার সন্দেহ আদৌ সত্যি নাকি পুরোপুরি মিথ্যা। পথে একটা ছোট্ট গলি থেকে উঠিয়ে নিলেন তার এক সোর্সকে। ফোনে যোগাযোগ করে এর মধ্যে কথা বলে রেখেছিলেন তার সঙ্গে। এই লোকটির সাহায্য না থাকলে অনেক কিছুই চিনতে আর জানতে পারতেন না জাহিদুল। নানান ঘিঞ্জি গলি পার হয়ে শহরের শেষ প্রান্তে চলে এসেছে জিপ। একটা ছোট্ট টিনের বাড়ির দিকে ইশারা করে দেখালো সোর্স লোকটি। স্যার, দরজাটা ভেঙে ফেলবো? হ্যাঁ, ভাঙুন। কে ওখানে? ও মাই গড! দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লেন জাহিদ আর তার দলবল। কিন্তু এরপর তারা যা দেখলেন তা তারা কেউ আশা করেননি। কি ছিল সেই ঘরে? কার বাড়ি ছিল সেটা? তারা দেখলেন ঘরের ভেতর আধো অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর তার পাশে মাটিতে পড়ে আছে একটা মেয়ের লাশ, সদ্য মৃত। একটু আগেই তাকে খুন করা হয়েছে। কে এই খুনি? কি তার পরিচয়? কেন সে এইভাবে কবর থেকে লাশ চুরি করত? আর যে মেয়েটিকে খুন করা হলো সেই বাকি? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চলে যেতে হবে আরো অনেকগুলো দিন আগে। এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চলে যেতে হবে আরো অনেকগুলো দিন আগে, মজিদ মিয়ার জীবনে। কেই মজিদ মিয়া? শহরের এক প্রান্তে মজিদের দোকান। দোকানের নাম চিরবিদায় স্টোর্স। মৃত্যুর পরে মানুষের অনন্ত যাত্রার আগে যেসব সামগ্রীর প্রয়োজন পড়ে তার সবই পাওয়া যায় মজিদের দোকানে। শহরে এই একটি দোকানে চিরবিদায়ের জন্য দরকারি জিনিসপত্র পাওয়া যায়। কাফনের কাপড়, কাঠের কফিন বাক্স, আগরবাতি, কর্পূর, চা পাতা সবকিছুই বিক্রি করে সে। মজিদ গরিব লোক। এই শহরে কেউ মারা গেলে শুধু তখনই তার খোঁজ পড়ে। ছোট্ট এই শহরে দিনে কয়জন মানুষই বা আর মারা যায়। কখনো কখনো কয়েকদিন ধরে তার দোকানে কোনো বিক্রিই হয় না। মজিদের অভাবও তাই আর কাটে না। কিন্তু তবুও দোকানটাকে তুলে দেয়নি মজিদ। আসলে দোকানটা দিয়েছিল তার বাপ হামিদ মিয়া, আর দোকানের একটা সুনামও ছিল তখনকার দিনে। হামিদ বিয়ের সেই সুনামের উপর ভিত্তি করেই দোকানটা চালিয়ে যাচ্ছে মজিদ। মজিদের নিজের সেরকম কোনো যোগ্যতা ছিল না যে সে অন্য কিছু করে খাবে, আর তাই অভাব আর হতাশার মধ্যেই মজিদ মিয়ার দিন কেটে যায়। ভোরবেলা দোকানটা খুলে চুপচাপ বসে বসে বিড়ি খেতে থাকে মজিদ মিয়া, আর মাঝে মাঝে মানুষজনের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করে আজ কারো মরার সম্ভাবনা আছে কিনা। যে গরম পড়ছে আজ, বেচা বিক্রিরও নাম নাই। বৈশা বৈশা খালি মাছি মারণ লাগবো। মানুষজন কি মরা বন্ধ করে দিল নাকি? ভুলেও তো আর কেউ ওইদিকে আহে না। না, এমনি করে কি দিনকাল চলে নাকি? রহিম মিয়া, ও রহিম মিয়া, রহিম মিয়া, এই গরমের মধ্যে দুপুর বেলা কই চললে? আর কইও না, বউটার শরীর ভালো না, সকাল থেকে কষ্ট পাইতাছে। কি হইল? বুকে নাকি ব্যথা, কি যে হইল বুঝতাছি না। কালকেও তো ভালোই আসিল, দুশ্চিন্তার মধ্যে পড়লাম। আরে এত চিন্তা করিও না তো, হায়াত মৌত সব আল্লাহর হাতে।
যাওয়ার হইলে কি আর ধরে রাখা যায়? আরে ধুর, তুমি সব সময় খালি মরণের চিন্তাই করো। আমি কি এই কথা কইতাছি? যজ্ঞা, আমি গেলাম, দেরি হইতাছে। আরে রাগ করো কেন, আমি তো এমনি কইলাম। আচ্ছা আচ্ছা, যাও তাহলে, তোমার আর দেরি করাম না, যাও 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 যাও। তাড়া কথা বললি কি দরদ একেবারে উতলাই পড়তেছে। মইরা গেলে তো 2 দিন যাইতে না যাইতে আর একটা বিয়ে করতে। ভালোই হয়েছে, মুরগা দেখা। মজিদের এমন ধরনের কথাবার্তা শেষ হবার আগেই রহিম মিয়া কিছুটা তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। মজিদের মনে হলো লোকটা তার কথা শুনে কিছুটা ভয় পেয়েছে। কেমন যেন একটা বিরক্তি তার চোখে মুখে দেখা যাচ্ছিল। খুব রাগ উঠে গেল তার। সে কি ভূত প্রেত নাকি? সবাই তাকে এমন করে এড়িয়ে চলে কেন? আসলে কথাটা সত্যি, মজিদ মিয়াকে লোকজন কেন যেন খুব একটা পছন্দ করত না। তার ব্যবসার সাথে মৃত্যু জিনিসটা জড়িয়ে আছে বলেই কিনা কে জানে, মানুষ তাকে একটু একটু ভয়ও করত, অপয়া মনে করত। কথাটা খুব একটা ভুলও নয়, কারণ এই ব্যবসার সাথে জড়িত থাকতে থাকতে মজিদের মনের ভেতরে অবচেতন ভাবেই অন্যের মৃত্যু কামনা চলে আসত, যা সে নিজেও অনেক সময় বুঝতে পারত না। এর পরিমাণটা আরো বেড়ে গেছে তার দোকানের পড়তি অবস্থার কারণে। অভাব মানুষকে দিয়ে অনেক জঘন্য কাজ করিয়ে নেয়, যা মানুষ সবসময় উপলব্ধিও করতে পারে না। মজিদের এই দোকানটার অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু সবসময় এমন ছিল না। মজিদের বাপ হামিদ মিয়ার আমলটা ছিল অন্যরকম। তখন লোকজন নানা রকম অসুখ বিসুখে মরত বেশি। তাছাড়া লোকে হামিদ মিয়াকে সম্মানও করত। হামিদ মিয়ার আমলটা ছিল অন্যরকম। তখন লোকজন নানা রকম অসুখ বিসুখে মরত বেশি। তাছাড়া লোকে হামিদ মিয়াকে সম্মানও করত। হামিদ মিয়া পরেশগার লোক ছিল। পরকালের কথা বলে নানান রকম ভাবে মানুষকে সান্ত্বনা দিতে পারত। এলাকায় তখন তার দোকানের একটা অন্যরকম সুনাম ছিল। এখন আর সেই দিন নেই। মজিদ মিয়ার খুব মনে পড়তে লাগলো পুরনো দিনের কথা। তার খুব শখ ছিল একটা মোটরসাইকেলের। এত টাকা তার কোনোদিনই হয়নি। সারা জীবন সে শুধু অন্যদের মোটরসাইকেলই চালাতে দেখে গেল। নিজের স্বপ্নটার কোনোদিনই পূরণ হলো না। আর হবেই বা কোথা থেকে? সংসারে যা খরচ, জিনিসপত্রের দাম তো শুধু বাড়ছেই আর বাড়ছে। মনে মনে একটা আশা ছিল যে বিয়ের সময় হয়তো শ্বশুরবাড়ি থেকে একটা মোটরসাইকেল সে পাবে। সবাই তো নেয়, তাহলে সে চাইলে দোষ কি? কিন্তু তার কপাল এত খারাপ, শ্বশুরবাড়ির লোক তার চাইতেও বেশি গরিব। বিয়ের আগে এমন ভাব করলো যেন সত্যি মোটরসাইকেল দেবে, কিন্তু বিয়ের পরে একটা সাধারণ সাইকেল ধরিয়ে দিয়েই তারা খালাস। বিয়ের দিনের কথাটা মনে পড়ে গেল মজিদের। আসেন আসেন বেয়াই সাহেব। ওই ওই ওইখানে একটা চেয়ার দে তাড়াতাড়ি। কেমন আছেন বেয়াই সাহেব? এই তো বেয়া সাহেব, আল্লাহ যেমন রাখছে তেমনই আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বলো মা, বলো কবুল। কবুল বলো মা, বলো কবুল। কবুল বলো মা, বলো কবুল। আলহামদুলিল্লাহ। বেয়াই সাহেব, আমার মাইয়াটারে আপনার হাতে তুইলা দিলাম। ওরে দেখা রাইখেন। জামাই বাবাজিরে একটা সাইকেল ছাড়া আর কিছু দিতে পারলাম না। আমরা গরিব মানুষ, তবে বাবাজি তুমি আমাকে কাছে নিজের ছেলের মতোই আপন রইলা। আমার মাইয়াটার দিকে খেয়াল রাখো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে প্রায়। খাবার জন্য বাড়ি ফেরে মজিদ। আজকে সারাদিনে কোনো বিক্রি হয়নি। মন মেজাজ খুব খারাপ হয়ে আছে তার। বাড়িতে ঢুকতে না ঢুকতেই সুফিয়ার গলা ভেসে আসে। মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায় সেটা শুনে তার। এতক্ষণে বাড়ি ফিরছো তুমি? সকালে যে আলু আর চাল আনতে কইছিলাম, আনছিলা? কখন আবার চাল না কিনা দিলে কি আমি বাতাস থেকে চালাই না ভাত রান্ধুম? মেজাজটা খারাপ করবা না কইয়া দিলাম। তোমার মেজাজ ভালো থাকে কোন দিন? ধুর, রোজ তোমার এই ঘ্যান ঘ্যানে আর ভাল লাগে না। থাকো তুমি, আমি গেলাম। চাল না আনলে কিন্তু কাইলো রান্না হইব না।
খালি ঘ্যান ঘ্যানানি আর বাড়িতেই আসুন না। বাড়িতে তুমি আসো কদিন? বেশিরভাগ দিন তো বাইরেই থাকো। ধুর, কিচ্ছু ভালো লাগে না, গেলাম কোনো জায়গায় শান্তি নেই আমার। প্রচন্ড রাগের মাথায় না খেয়ে আবার বেরিয়ে পড়ে মজিদ। ঘুরতে থাকে রাস্তা গলি এদিক সেদিক। তার দুর্ভাগ্য যেন কিছুতেই কাটছে না। একে তো অভাবের শেষ নেই, তার উপর বউর সাথে ঝগড়া। মজিদ মনে মনে ভাবে তার কপালটাই খারাপ। কত মানুষের ব্যবসা বাণিজ্য করে কত উন্নতি করলো, আর তার দিন কাটছে কিনা কাফনের কাপড় বিক্রি করে, তাও যদি সেটা করে অভাবটা খুঁজছ। মন খুব খারাপ করে ঘুরে ফিরে আবার দোকানটাতে এসে বসে মজিদ। আর যাবেই বা কোথায়? তার বন্ধু বান্ধব কেউই নেই। ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে কথাবার্তা বলতে, বন্ধুত্ব করতে, তাদের সাথে আলাপ করতে, কিন্তু এদিকটায় কেউ তেমন আসতেই চায় না। দোকানটার আশেপাশের এলাকায় গরিব লোকের সংখ্যাই বেশি। সারাদিন খেটে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে তারা গভীর ঘুমে ডুবে যায়। আর তার দোকানটাও তো আর চায়ের দোকান নয় যে কেউ এসে বসে বসে গল্প করবে। তাই মজিদ বেশিরভাগ সময় একা একা কাটাতে অভ্যস্ত হয়ে গেছে। এমনকি বউয়ের সাথে বেশি ঝগড়া হলে সে দোকানে রাতে থেকে যায়। তার দোকানটা থাকার ব্যবস্থাও আছে। একা একা বসে এইসব নানান সাত পাঁচ ভাবছিল মজিদ। এমন সময় একটা হাক ডাক শুনে সে কিছুটা চমকে উঠল। কে যেন তার দোকানের দিকে আসছে। দূর থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে দাঁত বের করে হাসছে। প্রথমে চিনতে পারেনি মজিদ। দাঁত বের করা হাসিটা দেখেই চিনল। ওর নাম হাসমত। মজিদের যে অল্প কয়েকজন পরিচিত বন্ধুর মতো লোক ছিল, তাদের মধ্যে হাসমত ছিল একজন। কুৎসিতের দাঁত বের করা হাসির জন্যই হাসমত দাঁত বের করা হাসিটা দেখেই চিনল। ওর নাম হাসমত। মজিদের যে অল্প কয়েকজন পরিচিত বন্ধুর মতো লোক ছিল, তাদের মধ্যে হাসমত ছিল একজন। কুৎসিতের দাঁত বের করা হাসির জন্যই হাসমত এলাকায় বিখ্যাত ছিল। তবে এখন সে আর এখানে থাকে না। ঢাকায় কোথায় যেন একটা হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করে বলে শুনেছিল। অনেকদিন ধরেই এই শহরে আসে না। মজিদ অবাক হয়ে গেল। এতদিন পর হাসমত কোথা থেকে উদয় হলো? আরে কে মজিদ ভাই, কেমন আছো? আরে আরে হাসমত না, একদিন পর কোথেকে আইলা? আরে আইলাম তোমাকে দেখতে। খুব ভালো করছো। তা থাকতাছো কই? ওই তোমাকে ওই পুরান বাড়িটাতে থাকতাছো নাকি? তো বেশি দিনে লাগবে না, এই 2 দিন বাদে ঢাকায় চলে যাবো। আরে কি কও, একদিন পরে আইলা 2-3 দিন থেকেই চলে যাবা? আরে এই তো আসি, আবার জামু, আবার আমু, কত ঝামেলা ফালাই আইছি। এই মোবাইল আইছে মনে হয়, মোবাইল। হ্যালো হ্যালো, হ হ হ, সব ঠিক আছে, এটা কোনো চিন্তা নাই, সব ব্যবস্থা করে রাখছি, ঠিক সময় মতো পাঠায় দিমু। নেটওয়ার্কটা খালি ডিস্টার্ব করে কাটতে গেল গা। হাসমত ভাই, ওইটা মোবাইল বুঝি? আরে মোবাইল না হইলে কি এখন আর ঢাকা শহরে চলা যায়? এই একটা নিলাম। আরে তা একদিন পরে আইসো, তোমার তো খাতির যত্ন কিছুই করতে পারলাম না। এই এই যে এই লাও একটা বিড়ি খাও। আরে মজিদ ভাই, বিড়ি রাখো তো, বিড়ি রাখো। সিগারেট খাও, সিগারেট, কিন্তু বেনশন সিগারেট খাও খাও। তুমি ঢাকা শহরে ভালোই আছো মনে হয়, নতুন মোবাইল, আবার বেনশন সিগারেট। আরে মজিদ ভাই, এইসব কিছু না, সঠিক পথে চলাফেরা করলে সব হয়। আরে শুনা, সঠিক পথে চলাফেরা করলে সব হয়। আরে কপালও লাগে, আমরা তো এমন একটা জায়গায় পড়ে আছি, কেমনে জীবনে উন্নতি করুম। আরে কি কো মজিদ ভাই, তোমার যে কত কিছু করার সুযোগ আছে, যেটা আমরা ঢাকা শহরে বইয়া পাই না। ওই যে কইলাম, সঠিক লাইন, সঠিক লাইনে চলাফেরা করতে হইব। না, আমার দিয়ে কিছুই হইব না, পড়ালেখাও ঠিক মতো করি নাই, চালাই যাইতেছি একটা কাফনের দোকান, কিছুই দেখলাম না জীবনে। আরে মজিদ ভাই, এত হতাশ হয়ে না তো, একটা কথা ঠিক করে কও তো, তুমি কি সত্যি সত্যি তোমার জীবনের উন্নতি চাও? হ্যাঁ চাই তো, এই জন্য যা করা লাগে তুমি করবা। কেন করুন না, আমি তো চাই কিছু একটা করতে, কিন্তু কেমনে কি হইব? তুমি তো পড়ালেখা শিখছো অনেকখানি, আমি তো কিছুই করি নাই। আবার শুনতাছি তুমি নাকি হাসপাতালের বড় বড় সাহেবগুলোকে অনেক কাজ কাম করো, অনেক কাজ কাম করো। আমি তো তার কিছুই জানি না। আরে রাখো তো, কিচ্ছু লাগবো না, আমি যা কমু তা তুমি করবা পারবা। কি করণ লাগবো একটু খুলে কইবা হাসমত ভাই? না আজকে রাইতে আমার পাইতাইও, আমি সব খুলে করবো।
আমনে যাও গা হাসমত চলে যাবার পর মজিদ নানা কথা ভাবতে লাগলো। হাসমতের ভালো কাপড় চোপড়, মোবাইল ফোন, বেনসন সিগারেট খাওয়া, এসব দেখে তার বুকটা টন টন করছিল। কি এমন কাজ করে হাসমত যেখানে সে এত উন্নতি করেছে? সেও কি চাইলে পারবে একদিন এরকম দামি মোবাইল সেট কিনতে? মজিদের মনে ভীষণ আগ্রহ হলো সবকিছু জানতে। সে ঠিক করে ফেললো রাতে অবশ্যই হাসমতের বাড়িতে যেতে হবে। রাত 8টার দিকে দোকানের ঝাঁপ বন্ধ করে দিল মজিদ। আগে হাসমতের বাড়িতে গিয়ে পরে নিজের বাড়িতে ফিরবে সে। ভেতরে গিয়ে মজিদ টের পেল ঘরের ভেতরটায় কেমন যেন একটা কটু গন্ধে ভরা। আসো আসো মজিদ ভাই, ভিতরে আসো। হাসমত, কেমন জানি একটা গন্ধ পাইতাছি। ও কিছু না, একটু পরে ঠিক হয়ে যাইব। অনেকদিনে খালি বাড়ি পড়ে আছে তো, চাকায় চাকায় ময়লা জমে রয়েছে, এটাই গন্ধ আর কি। ও তাই ক। তুমি ওসব বাদ দাও, নাও একটা সিগারেট খাও, পেনশন সিগারেট। নাও নাও নাও। দাও দাও দাও, দাঁড়াই দাও। ব্যঞ্জনই তো। হ্যাঁ পেনশন, দামি সিগারেট। ভালাই ভালাই ভালাই। তা হাসমত, অহন সব খুইলা কও, তুমি কি কাম করো? ডরাইবে না তো? কি যে কও, আমি ডরামু? আমার ব্যবসাটা কি ডরনের? ঠিক আছে, তাইলে শুনো, আমার কাম কোনো খারাপ কাম না। আমি হাসপাতালে চাকরি করি, আর ছাত্রদের লেখাপড়ার জন্য লাশ লাগে, সেই লাশে সাপ্লাই দিই। ওমা, কও কি? তুমি এসব পাও কই? এইটাই তো সমস্যা, মানুষ বুঝতে চায় না এটা একটা বালা কাম। এই এতে তো তাগরই উপকার হয় নাকি কও? তোমার আমার মানুষের লাগানো হয়, কিন্তু কেউ কি লাশ দিতে চায় তুমি কও? নাকি কিডনি দিতে চায়? তাই লুকায় লুকায় এটি জোগাড় করতে হয়। কিন্তু একবার জোগাড় করতে পারলে, নাকি কিডনি দিতে চায়? তাই লুকায় লুকায় এটি জোগাড় করতে হয়। কিন্তু একবার জোগাড় করতে পারলে মজিদ ভাই, টেকাই আর টেকা। কেমনে জোগাড় করো? অনেকের সাথে কন্ট্যাক্ট করি, লাশ জোগাড় করিয়া দেখা। অনেক সময় কবর কুড়িয়াও লাশ তুলিয়া দেয়, কেউ না জানায় আর রাইতে রান্ধে দেয়। কি কয় সব? তুমি মরা মানুষ খুঁড়িয়া তোলো? যারা মরে গেছে তারা তো আর কোনো ক্ষতি করবা পারবো না, তাই তাগো দিয়া একটু জীবিত মানুষ যদি উপকৃত হয় তাহলে কার ক্ষতি? না না, এইসব কাম আমার যদি হইব না। তোমার জন্য কামটা সহজ ছিল মজিদ ভাই। ভাবটা দেখো, এলাকার কেউ মারা গেলে তুমি কিন্তু সবার আগে জানো। খবরটা আমার কাছে পৌঁছে দিলে। না না, কি কও? এটা কেমনে হয়? আমি পারুম না। কি কর? আমি পারুম না। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা তুমি রাখো, মত যদি বদলায় তো ফোন দিও। মজিদ প্রচন্ড ভয় পেয়ে গেল। হাসমত তাকে আর বেশি চাপাচাপি করল না। হয়তো সে ভালো করেই বুঝতো মানুষের লোভের ক্ষমতা। মজিদ তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সে হাসমতের বলা কথাগুলো ভুলতে পারছিল না। কি করবে তাও ঠিক বুঝতে পারছিল না। এত বড় ঝুঁকি নেবে যদি কোনো বড় রকমের বিপদ হয়? আর লাশ চুরি, এটা তো ভয়ঙ্কর রকমের অপরাধ। কিন্তু কি ক্ষতি হবে যদি মরা মানুষের বদলে জীবিত মানুষদের কিছু উপকার হয়? রাস্তায় হাঁটতে হাঁটতে মজিদ নানা কথা ভাবছিল। কি করু? রাজি হয়ে যাও না, কিন্তু পদে পড়ি আর কামটা কি করা ঠিক হইব? যারা মরে গেছে তারা চুলাই গেছে, তার বদলে আমার যদি উপকার হয় তাহলে তো কারো ক্ষতি নাই। আর তাছাড়া হাসমত তো এতদিন ধরে এই লাইনেই আছে।
ওর তো কিছু হয়নি, কিন্তু আমার সাহসে কি কুলাইব? কি জানি ভয়ও তো লাগে। এমন কাম কোনদিন করি নাই। একলা একলা কবর থেকে লাশ তুলতে হইব। কিন্তু আর কতদিন এমন গরিব মানুষের জীবন কাটাম? সাহস না করলে সারা জীবনই গরিব হয়ে থাকা লাগবে। একটা কথা ভেবে মজিদ খুব ভয় পাচ্ছিল, কিন্তু সেই চিন্তাটা সে মাথায় আসতে দিচ্ছিল না। নিজের মনকে সে একরকম বোঝাতে চাচ্ছিল যে সে ভূত প্রেত বিশ্বাস করে না। কাজটা কিন্তু আসলে মজিদ ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির লোক ছিল। বাবার দোকানটায় বসতে বসতে এসব ব্যাপার তার অনেকটাই গাসহ হয়ে গেছিল, তা ঠিক, কিন্তু মানুষের মনের গভীরে যে ভয় লুকিয়ে থাকে তা হয়তো পুরোপুরি মুছে যায় না কোনোদিন। মজিদ একবার ছোটবেলায় প্রচন্ড ভয় পেয়েছিল। তখন মজিদের বয়স কত হবে, এই 10-11 বছর। বাবার সাথে সে গেছে এক মরা বাড়িতে। তার বাবা হামিদ মিয়া কফিন বাক্স পৌঁছে দিতে গেছে। গিয়ে দেখে সারা বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তার বাবা কয়েকজন লোকের সাথে কথা বলছে। লাশকে গোসল করিয়ে কাফন পরানো হলো। মজিদ আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছিল। সে কখনো মৃত মানুষ দেখেনি, তার খুব কৌতূহল হচ্ছিল। লাশের পাশে তখন অল্প 2-1 মানুষ ছাড়া আর কেউ ছিল না। ঘরের ভেতরে মেয়েরা কান্নাকাটি করছে, পুরুষরা জোগাড় যন্ত্রে ব্যস্ত। কি জানি কেন মজিদ প্রচন্ড আকর্ষণে সে খুব কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। হঠাৎ হুট করে একটা শব্দ হলো খাটিয়ায়। মজিদ দেখলো লাশটা তার পা চেপে ধরেছে। মজিদ পাগলের মতো চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল। সবাই দৌড়ে আসলো। লাশটা তার পা ছাড়ছিল না। তারপর মজিদের আর কিচ্ছু মনে নেই। তাকে পরে বলা হয়েছিল এসব কিছুই সত্যি না। আসলে খাটিয়াটা হঠাৎ নড়ে ওঠায় লাশের হাতটা বের হয়ে মজিদের পায়ের ওপর পড়েছিল। প্রচন্ড ভয়ে তার মনে হয়েছিল যে লাশটা বুঝি তার পা চেপে ধরেছে, কিন্তু মজিদ বিশ্বাস করতে পারে না। তার মনে হয় সেদিন আরো কোনো রহস্য ছিল, কিন্তু তার কোনো প্রমাণ নেই। তবু সে ভয় কোনো দিন ভুলবে না। সে মনে মনে এতদিন ধরে সেই ঘটনা কেন ঘুরে ফিরে ভাবছে মজিদ। জোর করে ভাবনাটাকে মাথা থেকে সরিয়ে দিয়ে সে দ্রুত বাড়ির দিকে চলল। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই তার বউ সুফিয়ার সাথে আবার ঝগড়া শুরু হয়ে গেল মজিদের। সোফিয়া, দরজা খোলো। চিন্তাছ না? দরজা খোলো। দাঁড়াও, বলতাছি। আচ্ছা, রোজ রোজ যে তুমি এত দেরি করো, সারা রাত তুমি বসে থাকো নাকি? দরকার হলে তাই থাকবা। আমার বাড়িতে আমি যখন খুশি তখন ফেরুম। তাহলে নিজেই দরজা খুলে নিও। আমি পারুম না। কেন পারবা না? খালি তো পারো চিল্লাইতে। কি এমন কাম করো তুমি যে একটা দরজা খুলতে কষ্ট হয় তোমার? আর তুমি বা কি এমন কাম করো যে বাড়িতে ফিরে তো দেরিতে? সারাদিন দোকানে বইয়া মাছি মারা ছাড়া আর কি পারো তুমি? কি এত বড় কথা কইলে তুমি? আমি মাছি মারি না তো কি? আকাই মা মানুষ একটা, সংসারের কোন কাম দেয়া হো তুমি? দোকানটাও ঠিক মতো চালাইতে পারে না। ইলিগে তো সংসারের অভাব আর কাটে না। নবাবের বেটি, তোমার বাপের বাড়িতে কি আরামে ছিলা এটা আমি জানি না। দেখো কি চইলে আমার বাপ তুলা কোটা দিবা না তুমি? কেন দিব না? বিয়ের সময় তোমার বাপের কথা ছিল যে একটা মোটরসাইকেল দিব, এত দেয় নাই, দিছে একটা ভাঙা সাইকেল। আমার বাপ যা পারছে দিছে, সাইকেল দিতে পারছে তাই সাইকেলই দিছে। কিন্তু আপনি কি করতে পারছেন এইটা কোন আগে? আমি কি করতে পারি তোমরা দেখাই দিব। দাঁড়াও, দেখাই দিব। হইছে বউয়ের সাথে প্রচন্ড ঝগড়া করে মজিদের মনে যতটুকু দ্বিধা ছিল সেটুকুও কেটে গেল। রাগের মাথায় সে সিদ্ধান্ত নিয়ে ফেলল এ কাজ সে করবেই, আর কাউকেই সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবার সুযোগ দেবে না। পরের দিন সকালে বাজারের একটা ফোনের দোকান থেকে ফোন করলো সে হাসমতকে। হ্যালো, শোনা যাইতেছে না? কে? হ্যালো, আসমত। কে কে? মজিদ ভাই নাকি? কি খবর? ভালো খবর। আমি তোমার কথায় রাজি হয়েছি। কি করলি? তাই নাকি? এটা তো ভালো খবর। তোর ফোনে সব কথা কোন যাইব না?
তুমি আমার ভাইটা সব খুললে কমু। কেন ফোনে কথা কম যাইব না কেন? আছে আছে, একটা কারণ আছে। তুমি আগে বাসায় আসো, সবকিছু বুঝাইয়া দিমু, আর ফোনে এত কিছু কম যায় না। আচ্ছা ঠিক আছে, আজই আমনে। আর শুনো আরেকটা কথা। কি কথা? কও কও। কেউ যেন না জানে সুসা ভাই আয়ু। আরে 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 কে জানবো না? আরে এখন ফোন রাখো, অত কথা কয় না ফোনে। রাখো। আচ্ছা রাখলাম। হাসমত অসম্ভব ধূর্ত প্রকৃতির লোক। সে ফোনে কোনো রকমের বিস্তারিত আলাপ করলো না। ফোন রাখো, অত কথা কয় না ফোনে। রাখো। আচ্ছা রাখলাম। হাসমত অসম্ভব ধূর্ত প্রকৃতির লোক। সে ফোনে কোনো রকমের বিস্তারিত আলাপ করলো না। তার কথা মতোই সেদিন সন্ধ্যায় মজিদ তার সাথে দেখা করতে গেল। শুনো, আগে সব দিকে খোঁজ খবর লইবা। কেমনে কেমনে তোমার এখন এটা বুঝাই আমি। দোকানে কান খোলা রাখবা, আর আগে জানতে হইব আমাদের সুবিধা মতো কখন মানুষ মরতেছে। এরপর আরো অনেক কিছু। তুমি একবার কবরস্থানটা ঘুরিয়া দেখবা, কোন পথ দিয়া যাওয়া আসার সুবিধা আরো চোখকে পড়ে না, আর কোন জায়গায় গাড়িটা রাখলে কাক পক্ষীয় টের পাইতে। আরে আরে আমি জানি তো, এমন জায়গা আমি চিনি তো। হ, এর লেগে তো তোমারে কইছি। এছাড়া আরো অনেক কাম আছে, সেইটা পরে কমু। আপাতত তুমি একটা কামই করো, আজকে রাইতে কবরস্থানটা দেখে বেড়াইবা, কোন দিক দিয়া আমাকে সুবিধা হইব। ঠিক আছে, আজকেই যাবো। খালি যাবো না, কামটা ঠিক মতো বন্ধ করে দিল মজিদ। ভেতরে ভেতরে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছিল সে। আবার অন্যদিকে এক অদ্ভুত ভয় তার শির দ্বারা ঠান্ডা করে দিয়ে যাচ্ছিল। চারিদিকে অন্ধকার করে রাত নেমে এলো। রাস্তায় লোকজনের সংখ্যা একেবারে কমে গেলে সে ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। বিশাল বড় সে প্রাচীন কবরস্থান, নোনা ধরা দেয়াল দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। মসজিদ যে পাশটায় এসেছে, এদিকটায় কবরস্থানের কোনো গেট নেই। এদিকে সাধারণত কেউ আসেও না, সবার চোখ থেকে নিজেকে আড়াল করার জন্যই এই ব্যবস্থা। আর কয়েক গজ হাঁটলেই কবরস্থানের দেয়াল। খুব ধীরে ধীরে পা ফেলছে মসজিদ। হঠাৎ কেন যেন তার মনে হলো তার পা ফেলার আওয়াজের সাথে সাথে অন্য কারো পা ফেলার আওয়াজও পাওয়া যাচ্ছে। আচ্ছা, কেউ কি দেখে ফেলেছে? ঝট করে পেছনে তাকালো মসজিদ। না, কেউ নেই তো। সে অন্য কারো চোখের দৃশ্য অনুভব করতে পারছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। জোর করে ভয়টা মাথা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো সে। কবরস্থানের দেয়ালটা অনেক নিচু, অল্প একটু চেষ্টাতেই টপকে যেতে পারলো মজিদ। ধপ করে নামলো একটা প্রায় নতুন কবরের কাছে। মাত্র 5-6 দিন আগে কবরটা তৈরি হয়েছে। নামার সাথে সাথে হলো কি, প্রচন্ড চিৎকার করে উঠল কে জানে। ভয় আটকে উঠল মজিদ। ওগুলো চামচিকের ডাক ছিল, কিন্তু মজিদের মাথায় সেসব ঢুকলো না। হঠাৎ করে তার মনে হচ্ছিল সে চরম ভুল করে ফেলেছে। এই প্রাচীন কবরস্থানে হাজার হাজার মানুষ কতদিন ধরে নিঃশব্দে ঘুমিয়ে আছে, কেউ তাদেরকে বিরক্ত করেনি। আজকে সে এসে যেন তাদের প্রত্যেককে জাগিয়ে দিয়েছে। এরা বুঝে গেছে মজিদ কেন এখানে এসেছে। ভয়ে মজিদের বুক শুকিয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারবে না। এসেছে ভয়ে মজিদের বুক শুকিয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারবে না। লাফ দিয়ে দেয়ালটা আবারও টপকে পরিমরি করে দিল, এক দৌড় পালালো মজিদ। তার সাহসী কুলল না নিজের পরিকল্পনাটা বাস্তবায়ন করার। পরের দিন রাতের কথা। মজিদ মনমরা হয়ে দোকানে বসেছিল। অনেক রাত হয়ে গেছে, তখনও সে বাড়ি ফিরছে না। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল তার আগের রাতের কথা ভেবে। অল্প একটু ভয় পেয়ে সে এভাবে পালিয়ে এলো। সে কখনোই একটা লাশ জোগাড় করতে পারবে না। এমন সময় তার দোকানে এক মহিলা এলো। বাবা, বাবা আমার একটু সাহায্য করো বাবা, বাবা একটু সাহায্য করো বাবা। কি হয়েছে? এত রাতে এমনি কাঁদতেছো কেন? বাবা, আমার স্বামী মহিলা গেছে বাবা, কাপড় দাপনের পয়সা আমার নাই বাবা, একটু সাহায্য করো বাবা, একটু সাহায্য করো। বাবা একদিন ধইরা আমরা তো রাস্তায় ভিক্ষা কইরা খাই বাবা, ডাক্তার দেখানোর টাকা আম করে নাই, একটু আগে সে মহিলা গেছে, এখন আমার কি হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন। কই আপনার স্বামী? অন কই আছে সে? ওই বস্তির মধ্যে আমগো ঘরে রাই খাইছি বাবা। আচ্ছা
আপনি বসেন, আমার একটু সময় দেন। আমি আমি সব দিমু, আপনার যা যা লাগে আমি সব দিমু। মহিলাটাকে রেখে দোকানের পেছনে গিয়ে তাড়াহুড়ো করে হাসমতকে ফোন দিল মজিদ। একটা লাশ পেয়ে গেছে মজিদ, আর এটা তাকে কবর থেকে তুলতেও হবে না। হাসমত নিজেই একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে নিয়ে যাবে, এত রাতে কেউ টেরও পাবে না। মহিলাকে অনেকক্ষণ দেব দিচ্ছি করে বসিয়ে রাখলো মজিদ। এইভাবে সময় পার করলো। ঘন্টাখানেক পর হাসমত ফোনে জানালো কাজ হয়ে গেছে, লাশটাকে সে উঠিয়ে নিয়ে গেছে। মজিদ তাড়াতাড়ি সেই মহিলাকে কাপড় দিয়ে বিদায়, সাথে কিছু আগরবাতি আর তুলাও দিয়ে দিল। মহিলা চলে গেলে পৈশাচিক এক আনন্দ ভর করল মজিদের মনে। জীবনের প্রথমবার ভয়ঙ্কর অপরাধ সাফল্যের সাথে শেষ করার আনন্দ। 3 দিন পরে নিজের টাকায় মোবাইল কিনল মজিদ। কিনে প্রথমেই গেল নিজের বাসায়। কি দেখতেছো? তুমি মোবাইল পাইলা কই? কেন, নিজের টাকা কিনছে? নিজের টাকা? এত টাকা পাইলা কই তুমি? যেখানেই পাই না কেন, তাতে তোমার কি? হিংসা লাগতেছে নাকি? তাজ্জব ব্যাপার, আমার হিংসা লাগবো কেন? লাগতেও পারে, তোমার বাপের তো আর তা দেওয়ার ক্ষমতা নাই। কি কইলা তুমি? আবার আমার বাপের নিয়ে খোটা দিলা? ভালোই করছি, আরো দিন। খবরদার আর একটা বাজে কথা কইবা না তুমি। হগল সময় খালি আমার বাপের নিয়ে কোটা দিতে থাকে, কোটা দিতে থাকে। কিছু কই না দেখে বেশি বার বাড়তেছে তোমার। আরে হগল সময় খালি আমার বাপের নিয়ে কোটা দিতে থাকে, কোটা দিতে থাকে। কিছু কই না দেখে বেশি বার বাড়তেছে তোমার। আরে একটা কথা বলে মেরে হলে আশ্চর্য, তুমি কয়দিন ধরে কেমন জানি আচরণ করতেছো? কেমন জানি আচরণ করতেছি মানে? কি কইতেছো তুমি? মনে হয় কিছু লুকাইতেছো তুমি। তুমি একটু বেশি বুঝো, আমার কাউরে কিছু লুকানোর দরকার নাই। আমি কি কাউরে ডরাই নাকি? তুমি কয়দিন রোজ বাড়িতে দেরি করতেছো, আগেও বাইরে থাকতা, কিন্তু এত ঘন ঘন না। সত্যি কইরা কবে এই ব্যাপারটা কি? তোমার কি ওখানে আমার কৈফত দিতে হইব নাকি? খবরদার, একটা উল্টো পাল্টা কথা কইবে না, কয়ে দিলাম। নবাবের বেটি। এভাবেই মজিদ ভয়ঙ্কর এক অপরাধের জগতে পা বাড়ালো। কুৎসিত কদর্য সে অপরাধ। আস্তে আস্তে তার সাহস বাড়ছিল, তেমনি দিনে দিনে সে মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছিল, সুফিয়ার থেকে অমানুষ হয়ে যাচ্ছিল। সুফিয়ার সাথে সে আগের চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করতে লাগলো। ইতিমধ্যে হাসমত তাকে সিগারেটের সাথে গাঁজা খাওয়াও শেখালো। হাসমতের কাছে অনেক রকম ড্রাগসের সাপ্লাইও থাকতো। আস্তে আস্তে সেগুলোও জানতে লাগলো মজিদ। এইটা কি জিনিস? এইটা কি জিনিস তা খাইলেই বুঝবা। জিনিস এক কান নেও, ধরো। দাও দাও। আস্তে দাও, আস্তে দাও, ফুল যেটা ফুটতে দেবে। ওরে বাপরে, এইটা তো খুব দমের জিনিস। জব্বর জিনিস। দুনিয়াতে বাইসা থাকলে আকাম কুকাম কত কিছু করতে লাগে, এই জিনিসটাই ভুলাইয়া দে। খাও খাও, বেশি করে খাও। আরেকটা দম দাও। দাও। ঠিক হয়ে যাবো, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। খাও। মনের মধ্যে কোনো কষ্ট থাকবো না হাসমত ভাই? আরে দূর মজিদ ভাই, দুঃখ কষ্ট আর কি, দুনিয়াটা হইলো সুখের জায়গা। কি কও? এত সুখ কই পাবো? পাইবা পাইবা, অহন লাইনে আইসো, পাইবা। আমার সুখ নাই, খালি বউর সাথে ঝগড়া হয়, ঘরেও নাই বাইরেও নাই। হাসমত ভাই, আরে বাবা কান্দো কে রে? 2-4টা দম দেও, দেখবা কেমন লাগে। কেমন লাগে? কেমন লাগে? খাও খাও, খালি দেখবা হিতার নিচে ফুসকুনি, ফুসকুনির বালি, বালিতে মাথা রাখবা, দেখবা খালি বাসবা আর বাসবা। বাইশা যাবো? হ্যাঁ, বাইশা গুডির লাগা উড়িয়া যাইবা। কোনো দুঃখ নাই, দুঃখ চিন্তা করানোর কাম নাই। খালি সুখ আর সুখ। ঠিক ঠিক, দুঃখ চিন্তা করানোর কাম নাই। খালি সুখ আর সুখ। ঠিক ঠিক ঠিক, তেমনই লাগতেছে। আলবাত ঠিক। দাও, আরো শোক নেই, দাও। এই যে দেখছো,
কেমনে মানুষ লাইনে আয়, তাহলে তুমি খাইবা আমার দিবা না? দেও। খালি সুখ আর সুখ। আর একটা দাও হাসমত ভাই। মজিদ নেশার জগতে প্রথম পা বাড়ালো। আরো বেশ কয়েক রকমের মাদক হাসমতের স্টকে ছিল। হাসপাতালে চাকরি করার সুবাদে এসব ভালো বুঝতো হাসমত। খুব ধূর্ততার সাথে হাসমত মজিদকে শিখে পাঠালো। ডাকছিলা কি জন্যে? আরে আস্তে, আজকে একটা নতুন কাম করতে হইব। কি কাম কও তো? একটা মানুষ লাগবো, জ্যান্ত। জ্যান্ত? জ্যান্ত মানুষ দিয়ে কি হইব? আরে হইব হইব, অনেক কিছু হইব। কিডনি লাগবো, কিডনি। হাই হাই, মাইরা ফেলাইবা? আরে দূর, কিডনি নিলে কি মানুষ মরে যায়? তাইলে? আরে মানুষের শরীরে অনেকগুলো কিডনি থাকে, দুই একটা কিডনি বাইর করে নিলে তেমন ক্ষতি হয় না, বরং আরেকজনের জীবন বাঁচে। এটা কি আরেকজনের উপকার করা না? ভালো কাম না? অপারেশন করে বাইর করলে মানুষ ব্যথা পর্যন্ত পায় না। একটা কিডনি কত টাকা বিক্রি হয় জানো? কও কি? কিন্তু জ্যান্ত মানুষ পাবো কই? আর যদি কেউ রাজি না হয়? আরে দূর বোকা, কেউ রাজি হইব না, রাজি করাইতে হইব। আর মানুষ কখনো একজন আরেকজনের উপকার করতে চায় না। তুমি মানুষের অজ্ঞান করবা, অজ্ঞান করিয়া চুরি করবা। আর অল্প বয়সী ছেলে ফলো হইলে সুবিধা, ক্যারিং এ সুবিধা। আচ্ছা দেহে কি করা যায়? একটা সিগারেট খাও, ব্যঞ্জন। ব্যঞ্জন? দাঁড়াও। জীবিত মানুষ চুরি করতে ভয় লাগে না, কিন্তু একটা সমস্যা আছে। তাহলে জীবিত মানুষ বড্ড চিৎকার চেঁচামেচি করে। মজিদ জানতো কোথায় গেলে তার কাজ হাসিল হবে। তার দোকানের আশেপাশেই বহু ছেলে পেলে ঘুরে বেড়ায়, যাদের বাবা মা কাজের কারণে সারা দিনেও একবার তাদের খোঁজ নিতে পারে না। তাদেরই একজনকে চুরি করল মজিদ। বাচ্চাটা কিছু বোঝার আগে তার মুখ বেঁধে ফেলল। হাসমত তাকে ক্লোরোফর্ম দিয়েছিল, সেটা দিয়ে অজ্ঞান করে বাচ্চাটিকে পাচার করে দিল হাসমতের কাছে। পরের কিছুদিন এলাকায় খুব হইচই হলো ব্যাপারটা নিয়ে। হাসমত আর মজিদ দুজনই একটু সাবধান হয়ে গেল। জীবিত মানুষের কারবারটা একটু বেশিই বিপজ্জনক। সবাই খুব চোখে চোখে রাখছে আজকাল নিজের বাচ্চাকে। এখন আর কোনো বাচ্চা চুরি করা যাবে না। এদিকে মজিদ দিনে দিনে আরো বেশি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তার মন থেকে ভয় ডর সব মুছে যাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল যে কাজটা একদিন সে করতে গিয়ে ভয় পালিয়ে এসেছিল, সেটা এখন শেষ করবে। এবার তাকে সরাসরি সাহায্য করবে হাসমত। হাসমত তার গাছস্থানের বাইরের দেয়ালটা ঘেঁষে রাখবে, তারপর তারা দুজন মিলে একটা লাশ খুঁড়ে তুলবে। এরপর সেটাকে গাড়িতে নিয়ে চালান করে দেবে বহুদূর। কয়েকটা দিন মজিদ খুব তককে তককে থাকলো, খেয়াল রাখলো কেউ মারা যায় কিনা। কাফনের কাপড়ের দোকান হয়, খেয়াল রাখা তার জন্য খুব সুবিধা হলো। 4-5 দিন পরেই তার আশা পূর্ণ হলো। সেদিন তার দোকানে অনেক কিছু বিক্রি হলো। খোঁজ করতে জানতে পারলো এক মহিলা সেদিনই মারা গেছে। বিকেলে তাকে কবর দেয়া হবে। মজিদ আর হাসমত মিলে সব প্ল্যান করে ফেললো। সেদিন রাতেই তারা এই ঘৃণ্য প্ল্যান বাস্তবায়িত করবে। এই এলাকায় এমন কাজ আগে কোনোদিন হয়নি। পাহারাদার বা অন্য কেউ ভুলেও ভাবতে পারবে না এমন কথা। কোনো ভয় আর মজিদকে আটকে রাখতে পারল না। আজকে তার সাথে হাসমতও আছে। মাঝ রাতে দুজনেই পৌঁছে গেল সেই কবরস্থানে। দিক দিয়ে পাইছি। আস্তে করে দিল, আস্তে আস্তে কথা কম, কাম বেশি। এই তো অনেক বাড়ি, সাবধান করিস। গাড়ি গাড়ি ওদিকে, গাড়ি এদিকে এদিকে সবার অলক্ষে চুপি সারে দুজন মিলে উঠিয়ে নিয়ে গেল সদ্য কবর দেওয়া সেই লাশটাকে। কেউ কিচ্ছু টের পেল না। তবে রহস্যময় একটা অ্যাম্বুলেন্সের আনাগোনা ইদানিং বেড়েছে।
এই ব্যাপারটা কেউ কেউ হয়তো খেয়াল করেছিল। এই চুরি, তবে রহস্যময় একটা অ্যাম্বুলেন্সের আনাগোনা ইদানিং বেড়েছে। এই ব্যাপারটা কেউ কেউ হয়তো খেয়াল করেছিল। এই চুরির পর মজিদের সাহস প্রচন্ড বেড়ে গেল। সে দিনকে দিন আরো ভয়ানক হয়ে উঠছিল। বউয়ের সাথে সবসময় খুব খারাপ আচরণ করতে শুরু করলো। সেই সাথে মাদক নিতে নিতে তার এমন অবস্থা দাঁড়ালো যে একটা দিনও সে মাদক ছাড়া চলতে পারত না। প্রতিদিন সে আরো বেশি বেশি টাকা উড়াতে শুরু করলো। লাশ চুরি করে যা টাকা পেয়েছিল সবই মাদকের পিছনে খরচ করে ফেললো মজিদ। দোকান চালানো লাঠি উঠল তার। আর এই আচরণ আশেপাশে মানুষেরও চোখে পড়তে শুরু করলো। সেদিন তার কাছে তেমন কোনো টাকা নেই, কিন্তু মাদক তার নেয়াই লাগবে। নেশার জন্য মরিয়া হয়ে উঠল সে। চলে গেল হাসমতের কাছে। হাসমত, আমার জিনিস তো শেষ হয়ে গেছে। মজিদ ভাই, তুমি এখন একটু বেশি খাইতেছো। মজিদ ভাই, এটা ঠিক করতেছো না। এত কিছু বুঝি না। তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? টাকা পয়সা তো সব শেষ। এতগুলান টাকা শেষ করলা কি কইরা? তুমি জানো না, তোমারই তো দিছি জিনিস কিনার লাগিয়া। এছাড়া একটা মোটরসাইকেল কিনার লাগে বায়না করছি, আর বলছি বাকি টাকা পরে দেবো। কিন্তু টাকা ছাড়া জিনিস কেমনে পাবো? টাকা দিলে কিনতে পারতাম, মাগনা থেকেও দিব না আমারে। আরে আমি অত কিছু জানি না, তুমি অহনই ব্যবস্থা করবা। কইলেই তো হয় না মজিদ ভাই, টাকা লাগবই। ঠিক আছে, আজকেই যদি আর একটা লাশ তুলি। গতকালই আর একজন মরছে। অহন এইসব করণ যাব না, পুলিশ টের পাইয়া গেছে। সবাই সাবধানে আছে, গা ঢাকা দিয়া। অহন করতে গেলেই বিপদে হইব। আরে রাখো তো, কিচ্ছু হইব না। তুমি থাকবা কিনা কও, নইলে আমি একাই যাবো। তাহলে আমি গাড়িলে বাড়ি থাকুম, ভিতরে কিন্তু ডুববা পারুম না আমি। ঠিক আছে, ভিতরে কিন্তু ডুববা পারুম না আমি। ঠিক আছে, কাজটা তাহলে আজ রাতেই হইব। তোমার মর্জি, চলো। কিন্তু মজিদের কপাল সেদিন খুব খারাপ ছিল। কবরস্থানে পাহারা জোরদার করা হয়েছিল। ধূপ করে শব্দ হতেই পাহারাদার টের পেয়ে গেল। কে কে চিৎকার করতে করতে দৌড়ে এলো। মজিদ কিচ্ছু করতে পারল না। কোদাল আর জিনিসপত্র রেখে লাফ দিয়ে বের হয়ে পালালো সে। হাসমত আওয়াজ শুনে আগেই গাড়ি নিয়ে পালিয়েছিল। একা একা প্রচন্ড ভয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরল মজিদ। তার মাথা খারাপের মতন হয়ে গেছিল। ঘরে ঢুকতেই দেখে সুফিয়া জেগে আছে। এভাবে রোজ রোজ দেরি করে বাড়ি ফেরায় প্রচন্ড রেগে তাকে বকতে শুরু করে দিল সুফিয়া। মজিদের মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে গেল। অন্তত একটা লাশের জোগাড় তো এক্ষুনি করা যাবে। মজিদ আর কোনো কিচ্ছু ভাবতে পারল না। লম্বা দুটো হাত দিয়ে শক্ত করে চেপে ধরল সুফিয়ার গলা। দুই হাতের মধ্যে ছটফট করে গোঙাতে লাগলো সুফিয়া। কিন্তু মজিদের মধ্যে ভর করেছিল এক পৈশাচিক শক্তি। দেখতে দেখতে সুফিয়া ঢলে পড়ল মৃত্যুর কোলে। আর তখনই দরজা খুলুন। কে আছেন ঘরে? দরজা খুলুন। খুলুন বলছি, না তো ভেঙে ফেলবো। স্যার, দরজাটা ভেঙে ফেলবো? হ্যাঁ, ভাঙুন। কে কে ওখানে? ও মাই গড! কোনো কিছু বোঝার আগে অনেকগুলো পুলিশ ঘরে ঢুকে পড়ল। মজিদ ভয় থরথর করে কাঁপতে লাগলো। তার পাশেই পড়ে আছে সুফিয়ার লাশ। তার পালানোর কোনো সুযোগ নেই।